বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আমি মাসিপিসি গল্প পড়ানো শুরু করেছিলাম বেশ আগে। তারপরে এই গল্প কিছুটা পড়িয়ে আহ্বান গল্পটি পড়াইছিলাম তোমাদের পরীক্ষার কারণে, এবং সেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের ভুক্ত ছিল বলেই। তো মাসিপিসি গল্পের যেটুকু পড়ানো হয়েছিল তার পরের অংশ আজকে পড়াবো। তার আগে যেহেতু আমরা সবকিছু অনলাইনেই চালাচ্ছি, মুখোমুখি কথা হওয়ার তেমন সুযোগ হচ্ছে না। কয়েকজনের সাথে ফোনে কথা হয়েছে। সেই কথার ভিত্তিতেই আমি পরীক্ষা সংক্রান্ত কয়েকটি কথা বলবো। সেই বিষয়গুলো না বললে তোমরা অবশ্যই পরীক্ষার বিষয়ে হয়তো পুরোপুরিভাবে তোমাদের ধারণাগুলো জানতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে প্রথমে আলোচনা করছি যে কি কি বিষয় এই মুহূর্তে আলোচনা করা প্রয়োজন। তো যাই হোক, আমি প্রথমে তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। দেখো, গদ্য অংশে আমাদের 6টা বিষয় ছিল। সে 6টা বিষয় আমি সেগুলোকে 2টা অংশে 2টা ভাগে ভাগ করেছি, প্রবন্ধ এবং ছোট গল্প। এখানে 3টা প্রবন্ধ আছে এবং 3টা ছোট গল্প আছে। আমি প্রবন্ধগুলোকে আলাদা করে দিয়েছি, ছোট গল্পগুলোকেও আলাদা করে দিয়েছি। তো 3টা প্রবন্ধ হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এটা প্রথম প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে রোকেয়া সাখাওয়াত হোসেনের আরেকটা প্রবন্ধ আছে, সেটা হচ্ছে গৃহ। আর কাজী নজরুল ইসলামের আমার পথ। এই 3টা প্রবন্ধ। ছোট গল্প আছে 3টা, অপরিচিতা, বিলাসী এবং আহ্বান। অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আমরা এখান থেকে প্রশ্নের ধরনটা, কাঠামোটা কেমন হবে সে বিষয় নিয়ে একটু আলোকপাত করব। এখানে 2টা অংশ আছে। আমরা যেটা সিলেবাস দিয়েছি সেই সিলেবাসে আমরা জানি যে তোমাদের মোট পরীক্ষা হবে 50 নম্বরের। তোমাদের পরীক্ষাটা হবে 50 নম্বরের। এই 50 নম্বরের মধ্যে তোমাদের বহু নির্বাচনী হবে 20 নম্বরের। আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন হবে 30 নম্বরের। মানবন্টনটা হবে এমন ধরনের, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন 20 নম্বরের আর সৃজনশীল প্রশ্ন হবে 30 নম্বরের, মোট 50 নম্বর। তাহলে এই 20 নম্বরের প্রশ্নে কি কি থাকবে? এই বহু নির্বাচনী প্রশ্নে থাকবে হচ্ছে, যদি আমরা ভাগ করতে যাই তাহলে ভাগের মধ্যে দেখব যে 20 নম্বরের মধ্যে থাকবে গদ্য, অর্থাৎ আমি যে অংশটা তোমাদেরকে দেখাইছি, থাকবে পদ্য বা কবিতা, আর থাকবে উপন্যাস। এই 3টা অংশ থাকবে। তো এখান থেকে প্রশ্ন হবে মোট 20 নম্বরের। এটা বিভাজন থাকবে, হয়তো 8টা গদ্য থাকতে পারে, 8টা পদ্য থাকতে পারে, 4টা উপন্যাস থাকতে পারে। আবার যাই হোক, এইরকমই বিভাজনটা হবে এই ধরনেরই। 20 নম্বর থাকবে গদ্য, পদ্য এবং উপন্যাস থেকে। এরপরে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের বিষয়টাই আসি। বহু নির্বাচনী যেহেতু আমরা এখানে তেমন বলার কিছু নেই, গদ্য সবগুলো থেকেই আসবে, আর কবিতা সবগুলো থেকে, এবং উপন্যাস, অর্থাৎ মোট 20 নম্বরের প্রশ্ন হবে গদ্য, পদ্য এবং উপন্যাস থেকে। সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে হবে 1টি, পদ্য থেকে 1টি, আর উপন্যাস থেকে 1টি। এই
3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 নম্বরের প্রশ্ন গদ্য থেকে একটি দিতে হবে, পদ্য থেকে একটি দিতে হবে, উপন্যাস থেকে একটির উত্তর দিতে হবে। তাহলে এখানে 10 নম্বর, এখানে 10 নম্বর, আর এখানে হচ্ছে 10 নম্বর, মোট হচ্ছে 30 নম্বর। প্রশ্নের কাঠামোটা কেমন হবে? এই কাঠামোর যদি আমরা আসি তাহলে দেখব যে আমরা প্রবন্ধ গদ্য অংশে 2টা প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের দুটির মধ্যে একটির উত্তর দিতে হবে প্রত্যেকটা বিভাগে। 2টির প্রশ্ন থাকবে, গদ্য থেকে প্রশ্ন থাকবে 2টি কি? এই যে তোমরা দেখছো প্রবন্ধ, বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, গৃহ, আমার পথ, এই যে 3টা আছে, এই 3টার মধ্য থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রবন্ধ থেকে হচ্ছে একটা প্রশ্ন থাকবে, আর ছোট গল্প থেকে থাকবে একটা প্রশ্ন। এই 2টা প্রশ্ন থাকবে, এখান থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। তাহলে আমরা গদ্যে দেখছি 3টা প্রবন্ধের মধ্য থেকে একটা প্রশ্ন থাকবে, আর 3টা ছোট গল্পের মধ্য থেকে একটা প্রশ্ন থাকবে। তাহলে 2টা প্রশ্ন থাকবে, এই 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে আসি আমরা কবিতায়। কবিতা আছে তোমাদের 6টা। বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তাহারেই পড়ে মনে। তো এখানে এই যে 6টা কবিতা আছে, এই 6টা কবিতার মধ্যে তোমাদের প্রশ্ন থাকবে ওই একই রকম 2টা, যে কোনো 2টা প্রশ্ন থাকবে। এই 6টা কবিতার মধ্যে যে কোনো 2টা কবিতার প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন, এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর শেষে আছে কি? উপন্যাস। লাল সালু থেকে 2টা প্রশ্ন হবে সৃজনশীল, 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা গদ্যাংশে 2টা প্রশ্ন পাচ্ছি, কবিতাংশে পাচ্ছি 2টা প্রশ্ন, উপন্যাসেও পাচ্ছি 2টা প্রশ্ন, মোট 6টা প্রশ্ন থাকবে। তবে প্রত্যেক বিভাগ থেকেই একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে। গদ্য থেকে 2টার বিকল্পে একটা, কবিতা থেকে 2টা বিকল্প প্রশ্ন থাকবে যে কোনো একটা, উপন্যাসে যে কোনো 2টা প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা সিলেবাসটা এখন যদি সংক্ষেপে দেখে নিই, তাহলে আমরা এই অংশটাই পাচ্ছি প্রধান। সেটা হচ্ছে কি? এই গদ্য থেকে 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। পদ্য থেকে একটি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। উপন্যাসে 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকেই প্রশ্নের উত্তর দিতে হবে। বিকল্পে তুমি যদি মনে করো যে না, আমি গদ্যের উত্তর দিব না, আমি কবিতারই 2টার উত্তর দিব, সেটা হবে না। গদ্যে 2টা প্রশ্ন থাকবে, 2টার ভিতর একটা, কবিতায় 2টা প্রশ্ন থাকবে, 2টার ভিতর একটা, উপন্যাসে 2টা প্রশ্ন থাকবে, 2টার মধ্যে একটার উত্তর দিতে হবে। তাহলে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটাকে এভাবে পেলাম। 50 নম্বরের মধ্যে 20 নম্বর হচ্ছে এমসিকিউ, আর 30 নম্বর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই 30 নম্বরের নম্বর বিভাজন গদ্যে 10, কবিতায় 10 এবং উপন্যাসে 10। প্রত্যেকটা বিভাগ থেকে 2টি করে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ঠিক আছে, আমরা এখন মূল পাঠ, যেটা মাসি পিসি আমরা পড়ছিলাম গত ক্লাসের আগের ক্লাসে, সেই মাসি পিসি গল্প নিয়ে আলোচনা শুরু করি। আমরা জানি মাসি পিসির জীবন সংগ্রাম এখানে তুলে ধরেছেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়। বিশেষত 2জন অসহায় বিধবা মহিলা সামাজিক নানা প্রতিকূলতা, সামাজিক নানা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তাদের দৈনন্দিন যে ক্ষুধা, দৈনন্দিন সমস্যাগুলোকে অতিক্রম করে বেঁচে থাকার চেষ্টা, এবং সেই চেষ্টার সাথে জড়িয়ে গেছে আরেকটা মেয়ের জীবন। তো এই সবকিছুকে অতিক্রম করে তারা সমাজে বেঁচে থাকতে চাচ্ছে। এই যে বেঁচে থাকার চেষ্টা, সংগ্রাম, এসব বিষয়কে মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুন্দরভাবে এই মাসি পিসি গল্পে তুলে ধরেছেন। তো আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম, আমরা ঠিক তারপর থেকেই আজকের ক্লাসটা শুরু করছি। এখানে মাসি পিসি নৌকায় করে ফিরছিল, এমন সময় কৈলেশ কি করেছে? মাসি পিসিকে
থামতে বলেছে, কিছু কথা আছে বলেছে, মাসি পিসি থেমেছে এবং সেখানে কৈলেশ কিছু কথা বলা শুরু করেছিল। কি ধরনের কি কথা বলছিল সেগুলোই আমরা কিছুটা দেখেছিলাম। এখানে চায়ের দোকানের প্রসঙ্গটাকে তুলে নিয়ে আসা হয়েছে। এই জায়গায় বলছে, পিসি বলে সেথা ছাড়া আর ওকে কোথায় দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। এই অংশটা ইম্পর্টেন্ট, আমি লাল করে রেখেছি। দেখবা যে কিছু কিছু লাইনকে লাল করা আছে, কিছু শব্দ, আমি সেই সমস্ত বিষয়গুলোকেই মূলত তোমাদের ক্লাসে বেশি বিশ্লেষণ করব। তো এখানে চায়ের দোকানের কথা বলেছে, চায়ের দোকানের কথা বলতে গিয়ে কৈলেশ কিন্তু একটু থতমত খেয়ে গেছে, তার ভিতর একটা জড়তা, একটা অপ্রস্তুত ভাব। কেন? চায়ের দোকানের আড়ালে কিন্তু সেখানে অন্য কিছু চলে। সেখানে এই কৈলেশ, যোগু বা যারা এই ধরনের আছে, তাদের হাতে টাকা পয়সা আসলে তারা সেই দোকানে যায় এবং সেখানে নেশা করে। তো নেশার কথাটা তো বলতে পারে না, তারা ওই চায়ের দোকানের কথা বিভিন্নভাবে ঘুরিয়ে বলে। তো যোগু কৈলেশ সেই চায়ের দোকানে চা খেতে গিয়েছে এই কথাটা বলেছে, কিন্তু সেই কথাটা মাসি পিসি বিশ্বাস করেনি। এটা মুখে না বললেও আচরণ দ্বারা বুঝিয়ে দিয়েছে। তো সেটাকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য সে আরো নানান কথা বলেছে। তো যাই হোক, সে কথাগুলো মাসি পিসি বিশ্বাস করেনি, তার প্রেক্ষিতেই কিন্তু এই কথাটা বলেছে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। অর্থাৎ যদি এদের হাতে টাকা পয়সা আসে বা কিছু টাকা এরা উপার্জন করতে পারে, তাহলেই গিয়ে তারা কি করে, নেশাখানায় যায় এবং নেশা করে। তো সেই কথাটাই বলেছে। তা কি বলল যোগু? এখানে যোগু হচ্ছে কি জামাই, কার? আহ্লাদির বর, স্বামী, যে আহ্লাদিকে একদম পিতা মাতার স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে কে? মাসি পিসি। কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদির দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছে চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। তারপরে জোর হারিয়ে বললে, ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। বউকে নিতে চাই এখন। তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে। অর্থাৎ কৈলেশের মাসি পিসির সাথে কথা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে কি, আহ্লাদির ব্যাপারে, অর্থাৎ যোগুর কাছে আহ্লাদিকে পাঠানো। কিন্তু মাসি পিসি আহ্লাদিকে যোগুর কাছে পাঠাতে রাজি নয়। কেন নয়? আহ্লাদির ওপরে প্রচন্ড অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কিছু বর্ণনা আমরা পরে পাবো, সেই কারণে সে পাঠাতে চায় না। তো যাই হোক, নেশা করে কৈলাস বা যোগু, এই কথাটা মাসি পিসি যখন তাকে বুঝাইছে, তখন সেটা যোগু বলছে যে আমরা ওই কাজে যাইনি, আমরা শুধুমাত্র চা খাওয়ার জন্য গেছি। যদি এতে কোনো সন্দেহ হয় তাহলে মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করতে পারে সেখানে যে আমরা চা খেতেই গেছিলাম। এরকম কথা বলার পরেও কিন্তু মাসি পিসি কি সেটা বিশ্বাস করেনি, এই কারণে কিছুটা ছেড়ে দিয়েছে। অর্থাৎ সে পরবর্তী প্রসঙ্গে চলে গেছে এবং সেখানে বলছে যে যদি যোগু এখন পরিবর্তন হয়ে গেছে, সে নেশা করে না, সে ভালো হয়ে গেছে, এসব সুনামগুলো করেছে। তো বলছে যে যোগু চটে গেছে। কেন চটে গেছে? যে তোমরা পণ করেছো, তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে আহ্লাদিকে, মেয়েকে আর কি তোমরা পাঠাবে না, এই কারণে চটে গেছে। তো আমরা পরের অংশে দেখি। পরের অংশে যে বলছে যে সম্মান তো আছে মানুষের, একটা সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো, মেয়া দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দেও মেয়াকে। মাসি বলে, পেটে শুকিয়ে লাঠি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মিয়া না পাঠায়, জামাই এলে রাখেনি জামাই আদরে তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি, ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, ঘরে এলে খাতির না করব কেন, তবে মেয়া মোরা পাঠাবো না। পিসি বলে, নে কৈলেশ, মরতে মরা মেয়াকে পাঠাবো না। অর্থাৎ কৈলেশ যে উদ্দেশ্য নিয়ে ডেকেছিল যে যোগুর কথা, যোগুর পরিবর্তনের কথা, অন্যান্য কথা বলে মাসি পিসির মনটাকে কিছুটা পরিবর্তন করবে, কিন্তু
এখন দেখা যাচ্ছে যে মাসি পিসি শেষ পর্যন্ত এসে কিন্তু সেই তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কিন্তু জানিয়ে দিল যে না, আমরা মেয়েকে পাঠাবো না। এখানে আমি কয়েকটা শব্দকে প্রথমেই দেখো যে আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দেও মেয়াকে। যেচে মানে কি, নিজেদের উদ্যোগে, নিজেরা উদ্যোগ গ্রহণ করে কি করো, কৈলাসের সাথে কথা বলো, কৈলাসের সাথে কথা বলে তাকে অনুরোধ করে তোমরা কি করো, তোমাদের মেয়েকে পাঠিয়ে দাও, এই ধরনের কথা বলছে। দ্বিতীয়টা হচ্ছে কলকে পোড়া। কলকে হচ্ছে কি, কলকে হচ্ছে যে এখন দেখা যায় না, কলকে হচ্ছে তামাক খাওয়ার যে হুঁকা, সেই হুঁকার একটা অংশ যেখানে আগুন দিয়ে তামাককে পোড়ানো হয়। তো যেখানে ওই তামাক পোড়ানো হয় সেই জায়গাটা বা ওই পোড়ানোরটাকেই বলা হয় কলকে পোড়া। অর্থাৎ কলকেতে যেখানে তামাক পোড়ানো হয় আগুন দিয়ে, সেই বিষয়টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ সেই জায়গায় আগুন জ্বলবে এবং তামাক পুড়ে যাবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আহ্লাদের ওপরে যে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের প্রসঙ্গটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ কলকে পোড়া ছ্যাঁকা খেতে ওখানে আগুন দেওয়ার কারণে হুঁকোতে দেখা যায় যে সেই জায়গাটা পুড়ে পুড়ে যায়। তো ওই রকমই অত্যাচার করার ফলে আহ্লাদের শরীরে নানা আঘাতের চিহ্ন ফুটে উঠেছিল। তাকে খুঁটির সাথে কি করতো, দড়ি দিয়ে বেঁধে রাখতো। নিচে আরেকটা জিনিস দেখো, বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো। এই যে জামাইতো, এটা বাঙালির একটা চিরায়ত রূপ, বৈশিষ্ট্য বা সামাজিক প্রথাকে বোঝানো হয়েছে। অর্থাৎ জামাই আদরের ধন, তাকে আদর করা হবে, তার স্বভাবের ওপর মানে বৈশিষ্ট্য বা স্বভাবের ওপর নির্ভর করে না, তাকে জামাই হিসাবে আদর করা হবে, সে জামাইটা যেমনই হোক। অর্থাৎ বাঙালির চিরায়ত যে সামাজিক ব্যবস্থা, যে সামাজিক প্রথা, সেই প্রথার প্রেক্ষিতেই কথাটা বলা হয়েছে যে যেমন ধরনেরই হোক, সে খারাপ হোক, খুনে হোক, বজ্জাত হোক, যাই হোক, শতখুন মাফ হয়ে যায় যদি সে কোনো ঘরে জামাই হিসাবে যায়। জামাইয়ের যে আদর, সেই আদরটাই তাকে দেওয়া হয়, তার স্বভাব বা বৈশিষ্ট্যগুলোকে তখন দূরে সরিয়ে দেওয়া হয়। তো এখানে যোগুর প্রসঙ্গে মাসি পিসি এই কথাটা বলেছে যে সে নেশা করে বা অন্য যা কিছু করছে করুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু তারপরে যদি সে আসে আমাদের ঘরে, তাহলে তাকে আমরা কি করব, জামাই আদরেই তাকে রাখবো, তার আদরের কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। কিন্তু সেই কথাটাও তারা বলে দিল যে আমরা মেয়েকে পাঠাবো না। তো নৌকায় খড় তুলে দিচ্ছিল, যেহেতু কৈলাস কথা বলা শুরু করেছে মাসি পিসির সাথে, তাই রহমান একাই তুলে দিচ্ছিল। সে এক ফাঁকে দেখে আহ্লাদিকে, দেখে তার মেয়ের কথা মনে পড়ে। তার মেয়েটার অত্যন্ত ছোট বয়সে বিয়ে হয়েছিল। সেই বিয়ে হয় যখন, তখন সে খুব বয়সে ছোট ছিল, শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছিল না, সে খুব কান্নাকাটি করেছে। এখানে বলে দিচ্ছে যে দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। দাপাদাপি কি, আহাজারি, না যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু তার বাবাই বলছে যে সে ছিল খুব ছোট, অবুঝ। কিন্তু তার বাবা মা মনে করেছে যে শ্বশুর বাড়ি তো মেয়ের গন্তব্য, যাওয়ার জায়গা, তাই তাকে বুঝিয়ে শুনিয়ে একরকম জোর করেই পাঠিয়ে দিয়েছিল। তো দেখা যাচ্ছে যে তারপরে মেয়েটা সেই শ্বশুর বাড়িতে মারা যায়। তো যখনই সে আহ্লাদের দিকে তাকিয়েছে, তখনই তার এই রহমানের তার মেয়ের কথাটা মনে পড়েছে। মেয়ের সেই আহাজারিগুলো, চিৎকারগুলো, না যেতে চাওয়ার যে বাণীগুলো, সেই সব বিষয়গুলো সেই সময় মনে হয়েছে। তাই তার মেয়ের কথা স্মরণ করে, আহ্লাদের চেহারার সাথে মিল না থাকতে পারে, কিন্তু তারপরেও সে খড় তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে আহ্লাদের দিকে তাকিয়ে সে তার মেয়ের কথা স্মরণ করেছে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি। যোগুমুখী বললে, এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে। মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে। মরবে তোমরা জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। অর্থাৎ এখানে প্রথমে নানানভাবে বুঝাইছে কৈলাস, এরপরে একটা হুমকি দিচ্ছে। হুমকিটা কিসের? মামলার। যে যদি তোমরা মেয়েকে না পাঠাও তাহলে কি হবে, যোগু মামলা করবে। মামলার নিয়মটা বোঝাচ্ছে এইভাবে দেখো, স্বামী শব্দটা এখানে স্বামী বলা হচ্ছে কি, স্বামী শব্দের আমরা জানি যে এটা হচ্ছে আঞ্চলিক রূপ, অর্থাৎ স্বামীর আঞ্চলিক রূপ হচ্ছে স্বামী। অর্থাৎ স্বামী যদি বউকে নিয়ে যেতে চায়, তাহলে এই সমাজে কারো অধিকার নেই বাধা দেওয়ার।
সেই জিনিসটা কৈলেশ কি করছে, মাসি পিসিকে মনে করিয়ে দিচ্ছে। আর একটা শব্দ আছে বদমতলব, এটা একটা বিদেশি শব্দ। বদমতলব মানে হচ্ছে কি খারাপ মতলব, অর্থাৎ তোমরা আহ্লাদিকে খারাপ কোনো উদ্দেশ্যে কি করেছে, আটকে রেখেছো, এই জন্য যোগ্য কি করবে, মামলা করবে। তো যদি মামলা করে তাহলে কি হবে, মরবে তোমরা, জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। তো এখানে আমাদের দেশে অথবা বিচার আদালতের একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে বোঝাতে চাচ্ছে, যদি মামলা করে তাহলে আইন অনুযায়ী তোমরা আহ্লাদিকে এভাবে আটকে রাখতে পারবে না। আইন অনুযায়ী কি হবে, আহ্লাদিকে তোমাদেরকে যোগ্যের সাথে যেতে দিতে হবে। আর যেহেতু তোমরা বদমতলবে আহ্লাদিকে আটকে রেখেছো, এ কারণে কি হবে, তোমরাকে জেলে যেতে হবে, তোমাদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, মারা পড়বে একেবারে তোমরা। অর্থাৎ কৈলেশ এর বিপদটা, এর ভয়াবহ দিকটা, অর্থাৎ মামলা করলে তাদের জীবনে কি হতে পারে, কি ঘটতে পারে, সেটাই বোঝাতে চেয়েছে। আহ্লাদে একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো। অস্ফুট কি, যেটা পরিস্ফুট হয়নি, অর্থাৎ তার যে ভেতরের কষ্টটার জন্য যে শব্দ হচ্ছে সেটা পুরোপুরি বের হচ্ছে না। মাসি ও পিসি মুখ চাওয়াচাই করে কয়েকবার, মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। অর্থাৎ এ সমস্ত কথাই মাসি পিসি কোনো গুরুত্বই দিচ্ছে না। তাদের শক্তি, তাদের ইচ্ছা, তারা দুইজন নিজেদের দিকে চেয়ে যেটা ইচ্ছা, যেটা করার ইচ্ছা, যেটা তাদের উদ্দেশ্য, সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়ে নেয়। মাসি বলে, জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে। বলছে যে আমরা না হয় জেলে গেলাম, কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছে আর একটা, যে যদি খুন হবার, খুন রক্ত, অর্থাৎ যদি মারা যাওয়ার ভয়ে বা যোগ্য তাকে মেরে ফেলতে পারে, এই ভয়ে যদি মেয়ে যেতে না চায় তখন আদালত কি করবে। অর্থাৎ মাসি পিসি কি করছে, কৈলেশ যেভাবেই হুমকি ধমকি দিচ্ছে তার প্রতি উত্তরে কিন্তু যোগ্য জবাব তারা দিয়ে যাচ্ছে। বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লুগে গেজে দেয় কাদায়। পিসি তরতর করে পেছনে গিয়ে লগি কাদায় গুঁজে হেলে পড়ে। শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে। তাহলে দেখা যাচ্ছে যে কৈলেশের সাথে আর কথাবার্তা বলতে আগ্রহী নয় মাসি পিসি, তারা নৌকা নিয়ে চলে যেতে চায়। তো লগির কথাটা বলছে, লগি হচ্ছে কি, নৌকা চালানোর জন্য একটা বাঁশের খণ্ড, প্রায় 6 হাত বা তারও বেশি হয়, সেটাকে মাটিতে ঠেকিয়ে সেখানে চাপ দিলে নৌকা কি হয়, সামনের দিকে এগিয়ে যায়। ওই যে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে, অর্থাৎ উজানের দিকে তখন তারা যাচ্ছে। শকুনরা উড়ে এসে বসছে পাতাশূন্য গাছটায়, অর্থাৎ সন্ধ্যা হয়ে আসছে, শকুনরা সব কি করছে, চারদিক থেকে ফিরে আসছে। একটা শকুনের কথা বলা হচ্ছে যে সে উড়ে আরেকটা গাছে যখন বসতে গেছে তখন পাখার প্রচন্ড ঝাপটানি, অর্থাৎ একটা পরিবেশ, সন্ধ্যার চারদিকের যে পরিবেশ সৃষ্টি হয় সেই পরিবেশটার এখানে বর্ণনা করা হয়েছে। মায়ের বোন মাসি পিসি, অর্থাৎ এখানে মাসি পিসি সম্পর্কে একটি পরিচয় দেওয়া হয়েছে। আমি গল্পের প্রথম দিনই বলেছিলাম যে কাকে মাসি আর কাকে পিসি বলে। মায়ের বোন মাসি, বাপের বোন পিসি ছাড়া ঘরের কেউ নেই আহ্লাদের। অর্থাৎ আহ্লাদের বাবা, মা, ভাই সবাই মারা গেছে। কিভাবে মারা গেছে সেটাও এখানে বর্ণনা করা আছে, যে মহামারীর একটা রোগে, কলেরায়, সে, তার বউ আর ছেলেটা শেষে হয়ে গেল। কে? তার আহ্লাদের বাপ। অর্থাৎ দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। সেই সময় কলকাতায় একটা বা বাংলায় একটা চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো সেই সময় খেয়ে পরে কোনোভাবে বেঁচেছিল, কিন্তু দুর্ভিক্ষের পরে শুরু হয় মহামারী। তো সেই মহামারীতে সে নিজে মানে কি কলেরায়, সে, তার বউ অর্থাৎ তার স্ত্রী আহ্লাদের মা এবং তার ছেলে অর্থাৎ আহ্লাদের ভাই সবাই মারা গেছিল। আহ্লাদি ছাড়া আর কেউ বেঁচে ছিল না। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন, অর্থাৎ আহ্লাদের বাপের কাছেই কিন্তু এই মাসি পিসি থাকতো। নানা রকম ভাবে তারা এটা ওটা কুড়িয়ে এখান থেকে সংগ্রহ করে বিধবারা যেভাবে বেঁচে থাকে, অর্থাৎ অত্যন্ত সাদাসিধে জীবন। আমরা বিধবাদের সম্পর্কে জানি যে তাদের জীবনে বিশেষ করে হিন্দু সমাজে নানান রেস্ট্রিকশন আছে। তারা রঙিন শাড়ি পরতে পারবে না, তারা রান্না করা খাবার খেতে পারে না, সব সিদ্ধ করা খাবার খায়। মানে এগুলো অনেক বড় ব্যাপার, অনেক বিস্তারিত আলোচনার অবকাশ রাখে। তো বিধবাদের খুব সাধারণ
এবং খুবই এই যে সাধারণ জীবন, সেই জীবনে এটা ওটা কুড়িয়ে সংগ্রহ করে কি মাসি পিসির জীবনটা চলে যেত। তারা কিছুটা রোজগারও করতো। কিভাবে রোজগার করতো? ধান বেঁধে, তারপরে কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাক পাতা, ফলমূল, ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। অর্থাৎ তারা বেঁচে থাকার যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা কি কি কাজ করতো সেই কাজগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। ধান ভেনে, অর্থাৎ ধান ভেনে চাল করে তারা কোনো গৃহস্থকে দিত, এতে করে তারা কিছু চাল পেত। কাঁথা সেলাই করে বিক্রি করতো, অথবা কারো কাঁথা টাকার বিনিময়ে সেলাই করে দিত। ডালের বড়ি বেচে, অর্থাৎ ডালের বড়িটা হচ্ছে কি কুমড়ো এবং ডালের আটা দুইটাকে মিশিয়ে তৈরি করা হয়। তারপরে হোগলা, শাক পাতা এ সমস্ত কুড়িয়ে বা বিক্রি করে বা সেগুলো জোগাড় করে নিয়ে এসে খেয়ে তারা জীবন ধারণ করত। আর বলছে শাক পাতা, খুদ কুঁড়ো ভোজন, বছরে দুখান দুজোড়া থান পরনের, এই তো, আর বেশি কিছু তাদের প্রয়োজন ছিল না। তো যাই হোক, এই সাধারণ জীবনের মধ্যে তারা যে কাজগুলো করতে, এই কাজগুলো করেই তাদের কিছু টাকা পয়সাও জমা হয়েছিল। সেটা বলছে যে আধুলি সিকি, আধুলি হচ্ছে কি অর্ধেক, অর্থাৎ 50 পয়সা যেটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে আধুলি, আর সিকি হচ্ছে 1/4, অর্থাৎ 25 পয়সা। এরকম তারা কিছু রূপর আধুলি বা সিকি তারা জমিয়েছিল। তো যখন দুর্ভিক্ষ শুরু হয়েছিল তখন তারাকে খুবই লড়াই করতে হয়েছিল। আল্লাদের বাপ সেই সময় আর তাদেরকে খাবার দিতে পারেনি। কি করেছিল? শুধু থাকার জায়গাটা দিয়েছিল, কিন্তু খাবার দেয়নি। সেই সময় তারা প্রচন্ড সংগ্রাম করে কি বেঁচেছিল। তারও তখন বিষম অবস্থা, নিজেরা বাঁচে না, তার উপর যোগুর লাথির চোটে মরমর হয়ে এসে হাজির। অর্থাৎ যখন দুর্ভিক্ষের কারণে এরা খেতে পাচ্ছে না, মাসি পিসির খাবার সরবরাহ করতে পারেনি আল্লাদের বাবা, সেই সময় এত বিপদের মধ্যে হঠাৎ করে একদিন আল্লাদি এখানে চলে আসছে। কেন আসছে? যে যোগু তাকে প্রচন্ড জোরে লাথি মেরেছে এবং তাতে তার অবস্থা, আল্লাদির অবস্থা মরমর হয়ে গেছে। তখন সে চলে আসছে বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যখন আসছে তখন তো মরার ওপর খাড়ার গায়ে, এমনি তারাই খেতে পায় না, এখন মেয়েকে রাখবে কোথায়, কিভাবে রাখবে? তো সেখানে মাসি পিসি কি করেছে? প্রচন্ড সেবা যত্ন করে আল্লাদিকে বাঁচিয়ে তুলেছিল। সেটা আল্লাদের মা বাবাও কি করেছিল? সেটা স্বীকার করেছিল। গলা কেটে, এই যে একটা কথা বলা হচ্ছে, গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? অর্থাৎ সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে, তারপরে শারীরিক পরিশ্রম করে নানানভাবে মানুষকে হয়তো বাঁচিয়ে তোলা যাচ্ছে। অর্থাৎ মাসি পিসি এখানে থাকছে, মাসি পিসি শারীরিক ভাবে পরিশ্রম করে, শারীরিক ভাবে কষ্ট করে তারা তার প্রতিদান দিচ্ছে, ধার শোধ করছে। কিন্তু এই যে খাবার, সেই আল্লাদিকে এই খাবারটা কোথা থেকে দিবে? পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদির জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়ে, না পেলে যদি তো না খেয়ে, অর্থাৎ খেয়ে না খেয়ে যে কোনো ভাবে কি করেছিল? তারা আল্লাদিকে বাঁচিয়ে তুলেছিল। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনের শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতে তোরও 2টা পয়সা আসে, মোরও 2টা পয়সা আসে। অর্থাৎ এখন মাসি পিসি যেহেতু দেখছে যে কোনো উপায় নেই, বেঁচে থাকতে হলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। তাই তারা কিছু করার প্রয়োজন অনুভব করছে। সেই প্রয়োজনটা যদি তারা সেই কাজটা যদি করতে পারে, অর্থাৎ এখানে প্রস্তাবটাকে দিচ্ছে, খেয়াল করবা এই সমস্ত জায়গায় যে মাসি প্রস্তাবটা দিচ্ছে কাকে? পিসিকে। অর্থাৎ কাজ করার প্রস্তাব কে দিয়েছিল? মাসি না পিসি? এখানে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি যে মাসি কি করেছিল? পিসিকে প্রস্তাব দিয়েছিল কিসের? কাজ করার। যদি তারা কাজ করে, সেই কাজটা করলে তাদের দুইজনেরই কিছু পয়সা আসবে, পয়সা ইনকাম হবে, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। তো সেই কাজটা কি এখানে বর্ণনা দিচ্ছে যে শহরের সবজির দাম বেশি চড়া, তারা যদি গ্রাম থেকে সেগুলো কিনে যদি সেই বাজারে বিক্রি করতে পারে তাহলে তাদের কিছু পয়সা রোজগার হবে। তো মাসির একা ভরসা হয় না, অর্থাৎ সে মেয়ে, বিধবা, একাই কিভাবে যাবে, তাই সে পিসিকে প্রস্তাবটা দিয়েছে। যদি 2জন হয় তাহলে সালতি বেয়ে 2জন সেই শহরে যেতে পারবে,
এবং তাদের এই কাজগুলো মানে এই বেচা বিক্রির কাজগুলো করতে পারবে। তো পিসিও রাজি হয়ে গেছিল, কি কারণে, যে যদি এটা হয় তাহলে তাদেরও বাঁচার একটা পথ হবে। পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন কি হবে তারা পেয়ে যাবে। আর তাকে না যদি পায়, অর্থাৎ মাসি যদি পিসিকে না পায় তাহলে হয়তো অন্য কাউকে নিবে, অন্য কাউকে নিয়ে এটা করবে, তখন কি হতে পারে, পিসির ক্ষতি হতে পারে। তাই পিসি আর এটা ঘটতে দিতে চায়নি। তারপরে তারা শুরু করেছিল গেরস্ত বাড়ি থেকে এই বিভিন্ন শাকসবজি নিয়ে তারা শহরে বিক্রি করত। তারপরে গাঁয়ের যারা বড় কৃষক ছিল তারাও তাদের উদ্বৃত্ত বিভিন্ন সবজি বা ফলমূল এগুলো মাসি পিসিকে বাজারে নগদ পয়সার জন্য বিক্রি করতে দিত। তো মাসি পিসির ভাব আগে ছিল, অর্থাৎ যখন তারা এসে তার বাবার বাড়িতে, আহ্লাদের বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল তখনও ছিল, এখন তো খুবই ভাব। তারপরে দুজনের মধ্যে মাঝে মাঝে কোন্দল বেঁধে যেত। বাধ্য কেন, দুইজনের ক্ষমতার একটা ব্যাপার ছিল। যেহেতু পিসির এটা বাবার বাড়ি, তাই পিসি মনে করতো যে এটা তার অধিকার, এটা মাসির কিন্তু বাবার বাড়ি নয়। তো এটা নিয়ে পিসি একটু সবসময় সুবিধাজনক অবস্থায় থাকতো। তো পিসি মনে করতো যে মাসি এখানে উড়ে এসে জুড়ে বসেছে, তাই মাসির ওপরে কি পিসি একটা কি করতো, অবজ্ঞার ভাব সবসময় দেখাতো। তো যাই হোক, এদের দুইজনের যে ঝগড়া লাগতো না তা না, যখন ঝগড়া লাগতো তখন সেটা মারাত্মক আকার ধারণ করত। বলা হচ্ছে সে কি রাগ, সে কি তেজ, সে কি গোঁ। অর্থাৎ দুইজনে যখন গন্ডগোল হতো, ঝগড়া লাগতো, তখন সেটা সাংঘাতিক রূপ ধারণ করা হতো। দুইজনের প্রচন্ড রাগ বোঝা যেত। তারপরে কথা বলতো যখন, তখন প্রচন্ড তেজ তাদের মধ্যে দেখা যেত। আর তারা এই ঝগড়া সহজে শেষ করতো না, গোঁ ধরে থাকতো। নিজেদের অবস্থানেই তারা নিজেদের অবস্থানেই তারা অটল থাকতো। এই অটল থাকাটাকেই গোঁ বলা হচ্ছে। মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বঁটি দিয়ে। অর্থাৎ রণমূর্তি ধারণ করতে যখন তারা দুইজন গন্ডগোল করত। তো যাই হোক, সেটা মাঝে মাঝে খুব কম সময়ে ঘটেছে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে, এই যে দুইজনের গন্ডগোল হয়েছে বটে, কিন্তু এটাই মুখ্য নয়, মূল নয়। তারা তাদের মধ্যে ভাবটাই বেশি, দুইজনে একসাথে থাকে, একই রকম জীবন, একই রকম খাওয়া দাওয়া সবকিছু। তাই দুইজনের গন্ডগোল মাঝে মাঝে হলেও ভাবটাই বেশি থাকতো। তো যাই হোক, দুইজন একমত হয়ে এই কাজে নেমে পড়লো। কিভাবে হয়ে গেল? এক মন এক প্রাণ, অর্থাৎ দুইজন একাগ্র চিত্তে এই কাজে নেমে পড়ল। সেটা আরো বেশি জমজমাট হয়ে উঠলো। কেন? যে আহ্লাদি যেহেতু তাদের ঘাড়ের ওপর এসে পড়েছে, আহ্লাদের বাবা নেই, মা নেই, তার ভাই ছিল, সেও মারা গেছে। স্বাভাবিকভাবেই তারা কি করেছে, যে তাদের জীবন যে শুধু বাঁচাতে হবে তা না, সাথে সাথে আহ্লাদিকেও বাঁচাতে হবে। এই কারণে তারা আরো সংগ্রামী হয়ে উঠলো। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে। অর্থাৎ শুধু যে মাত্র তারাই বেঁচে থাকবে, তারাই খাবে সেটাই না, আহ্লাদিকেও তাদেরকে কি করতে হবে? বাঁচিয়ে রাখতে হবে। কারণ আহ্লাদিকে বাঁচিয়ে রাখা বা তাকে আগলে রাখা কার? গায়ের বজ্জাতদের থেকে তাকে কি করতে হবে? আগলে রাখতে হবে। যোগুর কাছ থেকে, যোগুর অত্যাচার থেকে আহ্লাদিকে বাঁচিয়ে রাখতে হবে। তার খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে। তাদের কত দায়িত্ব, কত কাজ আহ্লাদিকে নিয়ে তারা অনেক ভাবে। বাপ মা বেঁচে থাকলে হয়তো আহ্লাদিকে শ্বশুর বাড়িতে যেতেই হতো, কারণ যে সব বাবা মাই মনে করে যে শ্বশুর বাড়িতেই কি হবে? মেয়েদের মঙ্গল হবে। তো যেহেতু তার বাবা মা নাই, মাসি পিসিও যে সে সময় বাধা দিতে পারতো তা নয়, কিন্তু যেহেতু তার বাবা মা নেই, মাসি পিসিরই সব দায়িত্ব, এবং মাসি পিসিরা তাদের জীবন দিয়ে জানে এই অত্যাচারের বিষয়গুলো, তাই তারা কি ঠিক করে নিয়েছিল যে আহ্লাদিকে কোনোভাবেই যোগুর কাছে পাঠাবে না। ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে, যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাঁশুটে হয়ে যায়, পাঁশুটে হচ্ছে কি ছাই বর্ণ, পাংশুটে ধূসর বরণ হয়ে যাওয়া, অর্থাৎ প্রচন্ড কষ্ট পাওয়া। তো বলছে যেহেতু মেয়ে ভয় পায়, মেয়ে ইচ্ছুক নয়, তাই আমরা তাকে পাঠাবো না। বাপের ঘর দুয়ার জমি জামা যেটা ছিল সবই কি হয়েছে? বর্তেছে, মানে কি পেয়ে গেছে। কে পেয়ে গেছে? আহ্লাদি পেয়ে গেছে। যোগুর বউ নেবার আগ্রহটা কিন্তু এই কারণে যে
যেগুলো ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জন নিয়ে নিয়েছে এই গোকুলের কবলে। অর্থাৎ গোকুল শব্দটার আর্থিক দিক হচ্ছে কি গোকুল, গো মানে গরু আর কুল মানে বংশ, অর্থাৎ সমস্ত গরু বা এ জাতীয় জিনিসকে বোঝানো হয়। কিন্তু আসলে এখানে গোকুল বলতে যোগু বা তাদের দিকের লোকজনদেরকেই বোঝানো হয়েছে। বলছে যে সেই সিকি মতো যে আসে সেই অংশটাই পাওয়ার জন্যই কিন্তু যোগু কি করতে চাচ্ছে, বউকে নিতে চাইছে। কারণ বউকে আল্লাহ দিকে না নিলে সেই অংশটা সে পাবে না। তাই মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। মুফতে মানে কি খুব সহজেই যেটা পাওয়া যায়, এমনি এমনি যেটা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে মুফতে, যে যেটা পাওয়া যাবে সেটাতেই হচ্ছে কি তার খুব নজর দৃষ্টি। তো খালি ঘরে আল্লাহ দিকে রেখে কোথাও যাবার তাদের সাহস হয় না। যদি একজন দিয়ে কাজ হয় তাহলে একজন যায় আর একজন আল্লাহর কাছে থাকে, আর যদি দুইজনকে যেতে হয় তাহলে তারা আল্লাহ দিকে কি করে, সাথে করে নিয়ে যায়। আর এ কারণেই দেখি যে যখন তারা বাজারে যায়, শহরের বাজারে ওই জিনিসপত্র বিক্রি করতে, তখন কিন্তু ওই সালতিতে করে আল্লাহ দিকে নিয়ে যায়। তো মাসি বলে, ডরাস নে আল্লাহ দি, ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব। এই যে ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নইতে কৈলেশকে দিয়ে ওসব কথা বলাই মোদের। ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, অর্থাৎ নানান ভাবে ভাঁওতা দিতে চাচ্ছে, নানান কথাবার্তা ফন্দি ফিকির করে সে যোগু কি করতে চাচ্ছে, আল্লাহ দিকে নিতে চাচ্ছে। আল্লাহ দিকে নেওয়াটা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহর যে সম্পদ আছে অল্প পরিমাণ সেইটুকুকেই দখলে নেওয়া। তো সেটা দখলে নেওয়ার জন্য প্রচ্ছন্নভাবে তারা কাজ করছে এবং দেখাতে চাচ্ছে যে না, বউ হিসাবে আমরা আল্লাহ দিকে নিয়ে যাব, কিন্তু আসলে সেটা নয়, এটা একটা ফন্দি আঁটছে সেই সম্পদ গ্রহণের জন্য। সেই কথাটাই বলছে যে ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব। পিসি বলে, দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন সুধলে বলবে, কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে। অর্থাৎ সেই সম্পদটা যে শুধুমাত্র যোগুই নিবে তা না, এখানে নানান ওই কৈলেশ বা এরাও কি পাবে, সেখান থেকে হয়তো ভাগ পাবে। তো দেখা যাচ্ছে যে কৈলেশ এ সমস্ত কথা নিজ উদ্যোগেই বলছে যে জামাই ঠিক এটা হয়তো চাইনি। মাসি বলে, 4 মাসে পড়লি, অর্থাৎ এখানে এই জায়গাটা থেকে আমরা বুঝতে পাচ্ছি যে আল্লাহর সন্তান হবে। তো বলছে যে যদি তোর সন্তান হয় তাহলে তোর স্বামী ভালোবাসবে। কেমন করে মাসি পিসিকে তাদের স্বামী বা তার শ্বশুর পক্ষের লোকজন ভালোবেসেছিল, সেই কথাটাই উদাহরণ হিসাবে আল্লাহর কাছে এখানে মাসি পিসি পেশ করেছে। এরপরে মাসি বলে, তোর মেশো ঠিক ছিল শাওরি, তোর অর্থাৎ পিসি যখন ছেলে হয়েছিল তখন কিভাবে তার স্বামী তাকে ভালোবেসেছিল সেটা আগের অংশে বর্ণিত হয়েছে। এই অংশে মাসি বলছে যে মেশো তোর ভালো ছিল, সে ঠিক ছিল, কিন্তু শাওরি ননদ ছিল বাঘ। শাওরি মানে কি শাশুড়ি, আর ননদ অর্থাৎ এরা ছিল বাঘের মতো প্রচন্ড অত্যাচার করত। তো এরাকে দেখে মাসি খুবই ভয় পেত। কিন্তু যখন বলল যে যখনই তার মেয়ে হয়েছে তখনই তারা কি করেছে, তাকে ভালোবাসতে শুরু করেছে। পিসি বলে, তুইও যাবি সোয়ামের ঘর কবি, ডরাস নেই, ডর কিসের? বলছে তোরও ডর নেই, ভয় নেই। কেন ভয় নেই? তোরও যদি সন্তান হয় তাহলে তুইও স্বামীর ঘরে যাবি, সংসার করবি, তোরও ভয় পাওয়ার কিছু নেই। যদি সন্তান হয় তাহলে যোগু পরিবর্তন হয়ে যাবে, যোগুর মন পরিবর্তন হয়ে যাবে, মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, এবং এই কারণেই দেখা যাবে যে তোকে যোগু ভালোবাসবে। যে অত্যাচার আগে করেছিল সেই অত্যাচার যোগু আর করবে না। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্নাবান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদের পরিশ্রম কিছু হয়নি। শুয়ে বসেই দিন কেটেছে, তবু মাসি পিসির কথায় সে একটু সই, শরীর নয় মনটা তার কেমন করছে। অর্থাৎ বাসায় চলে আসছে, আসার পরে রান্না, সারাদিন বাইরে আছে, রান্না করতে শুরু করছে মাসি পিসি। তো নৌকায় কিন্তু আহ্লাদি বসেই থাকে। তারপরও কি করেছে মাসি পিসি আহ্লাদিকে আবার একটু বলছে যে একটু আরাম করার জন্য শুতে বলে, এবং সে আরাম করতে মাসি পিসির কথার কারণে আহ্লাদি আবার শুয়ে যায়। তো শরীর নয় মনটা তার কেমন করছে, অর্থাৎ সারাদিনের ঘটনাবলী তার মনের ওপর প্রভাব ফেলেছে। নিজেকে তার ছেঁচড়া নোংরা
নোংরা নর্দমার মতো লাগে। এই জায়গাগুলো আমি কোট করেছি, লাল করে রেখেছি, এগুলো অনুধাবন প্রশ্ন হিসাবে আসে। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। কার? কাকে? আল্লাহদিকে। আল্লাহদির নিজেকে এরকম লাগে। কেন লাগে? কারণ সে বাইরে গেছে, সে দেখছে যে তার জন্য দুইটা মহিলা, বিধবা মহিলা, তার মাসি এবং পিসি কিভাবে তাকে আগলিয়ে রাখছে। অর্থাৎ নিজের ব্যাপারে তার কিছু করার নেই। সে স্বামীর কাছে যেতে চাচ্ছে না, যেতে পারছে না। কেন পারছে না? যে তার স্বামী তাকে প্রচন্ড অত্যাচার করছে। সেই অত্যাচার থেকে বাঁচার তার নিজের কোনো ক্ষমতা নেই, নিজের কোনো পথ নেই। তারপরে সে যখন বাজারে যাচ্ছে, সেই কথাগুলোই বলছে যে যখন বাজারে যাচ্ছে তখন কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা, এই জন্য। অর্থাৎ তার নিজের প্রতি একটা ঘৃণা চলে আসছে। কেন? নিজের অসহায়ত্বের জন্য। তারপর কতজন কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে, যে যদি তাদের কাছে বিয়ে দেয় বা তাহলে এরকম টাকা পয়সা দিবে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাড়া তার এই মাসি পিসি, কি দুর্ভোগ তার জন্য। মায়ের বাড়া, বাড়া মানে কি? বড়। অর্থাৎ মায়ের চাইতেও বড় হয়ে গেছে কে? তার মাসি পিসি। আর এই আহ্লাদের জন্য তাদের কি হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে। বলছে যে মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সহিত যোগুর লাথি খেত। অর্থাৎ বলছে মাসি পিসিকে যদি এরকম কষ্ট না দেওয়া বা এরকম কষ্ট না দিয়ে বরং সে শ্বশুর বাড়িতে যদি চলে যেত, যোগুর লাথি ঘুষি খেয়ে যদি বেঁচে থাকতো, তাহলেও কি হতো? অন্তত মাসি পিসিকে এমন দুর্ভোগে পড়তে হতে না। তো যাই হোক, এ সমস্ত বিষয়গুলো চিন্তা করেই তার নিজেকে ছেঁচড়া, নোংরা এবং নর্দমার মতো লাগছে। কাকে? আহ্লাদের নিজেকে। রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। অর্থাৎ ফিরে আসার পরে রান্না হয়ে গেছে, একবারে ভাতটা বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের। অর্থাৎ তারা দুইজন যে কাজগুলো করে, সেই কাজগুলো একদম মানে ভাগাভাগি করা। এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে কে কোনটা কাজ করবে মুখে বলে দেয় না, কিন্তু সেই কাজগুলো তারা ঠিক ঠিক করছে। তো কিভাবে করছে? যে ব্যঞ্জনে, অর্থাৎ রান্নাই হতে লবণ দিবে, তো একথা বলতে হবে না। পিসি কি করবে? ঠিক সময়ে মাসিকে লবণটা বা নুনের পাত্রটা কি করবে? এগিয়ে দিবে। তো বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ যখন রান্না করে। আসলে তো তাদের আহ্লাদি ছাড়া আর কোনো অবলম্বন নেই, আহ্লাদি ছাড়া কেউ নেই। তো আহ্লাদির কথাই কি করে তারা যখন অবসর পায় তখন আহ্লাদির কথা বলে, আহ্লাদির সুখ দুঃখের কথা বলে, আহ্লাদির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তো যাই হোক, সেখানে কথাগুলো এরকম যে যদি জামাই আসে, অর্থাৎ যোগু যদি আসে তাদের এখানে, তাহলে একটি কড়া কথা তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই, পুরুষ মানুষ তো যতই হোক। এই যে এই কথাগুলো দেখো, যে আসলে আমাদের সামাজিক ব্যবস্থায় পুরুষের যে আধিপত্য বা পুরুষ তান্ত্রিক যে সমাজ, সেই সমাজেরই কিছু চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে। কি হবে? যে চটবে জামাই, অর্থাৎ তাকে যদি উপদেশ দিতে যাই তাহলে যে চটে যেতে পারে, যে আমি এগুলো বুঝি, আমাকে এসব কথা বলার কোনো প্রয়োজন নেই, পুরুষ মানুষ তো যতই হোক। অর্থাৎ এখানে পুরুষ হিসাবে সামাজিকভাবে শ্রেষ্ঠত্বের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকেই এখানে তুলে ধরা হয়েছে সেই সামাজিক পরিবেশ বা ব্যবস্থায়। এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। অর্থাৎ যোগু যা করেছে, যা অন্যায় করেছে, অথবা যোগু এখন যেটা করছে, এগুলো করা ঠিক হবে না বা এই ধরনের কোনো উপদেশ দেওয়ারই প্রয়োজন নেই। বরং তাকে দেখাতে হবে যে সে হচ্ছে জামাই, অতএব সে যেহেতু এখানে আসছে, সেহেতু আমরা খুব খুশি হয়েছি। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায়। অর্থাৎ তাকে মেরেছে, লাথি মেরে তাকে মরমর করে ফেলেছিল, কলকে পড়া আঘাত দিয়েছে, তার শরীরে নানা জখমের চিহ্ন, এ সমস্ত জিনিস বিষয় মনে রাখার দরকার নেই। বরং জামাই এসেছে, এজন্য সে কি করবে? খুবই খুশি হয়েছে, এ একটা ভাব দেখাবে। আরো দেখাবে কি? যে সেই হচ্ছে কি এখানকার কর্তা সর্বে সর্বা, অর্থাৎ মাসি পিসি আহ্লাদি, এদের কর্তা হচ্ছে কি জামাই। এই বিষয়টা তাকে কি করতে হবে? বুঝতে দিতে হবে।
বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। অর্থাৎ সারাটা দিন কি করেছে, তাদের লড়াই করতে করতে গেছে। যেহেতু সালতি চালাতে চালাতে তারা গঞ্জে যায়, বাজারে যায়, সেখানে গিয়ে নানান মানুষের সাথে কথা বলতে হয়। সরকার বাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতেও অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। সরকার বাবু বলতে কি, যারা ওই যে হাটের খাজনা ওঠায় তাদের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই খাজনা তোলার ওই লোকের সাথেই তাদেরকে দীর্ঘ সময় ঝগড়া করতে হয়েছে। আর এই রাতের বেলায় কানাই চকিদার আসছে, তো যাই হোক হাঙ্গামা না আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমাচ্ছে। অর্থাৎ এই চকিদার আসাটাকে তারা ভালো লক্ষণ হিসাবে দেখছে না, কারণ গায়ের লোকজন ঘুমিয়ে পড়েছে, কোনো অন্যায় অত্যাচার করতে পারে। রসুই চালায় ঝাঁ পেটে মাসে পিসি বাইরে যায়। রসুই মানে কি, রান্নাঘর। রান্নাঘর যেটা সেটাকে বলা হয় রসুই, আর রসুই চালাই মানে কি, চাল যেটা সেটাকে বলা হচ্ছে চালাই। তো সেই রান্না করার জন্য যে জায়গায় চালাটা দেওয়া আছে সেখানকার ঝাঁপ অর্থাৎ দরজাটা দিয়ে বা ঝাঁপ এঁটে দিয়ে মাসি পিসি কি করে বাইরে আসে। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। জ্যোৎস্নাটা কিসের? চাঁদের। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কানাই এসে যে ডাকছে তার সাথে কয়জন এসেছে? তিনজন এসেছে। আর অচেনা ছিল কে? মাথায় লাল পাগড়ি আটা যে লোকটা ছিল, সেই লোকটা ছিল কি তাদের অচেনা। তো এখন কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। অর্থাৎ সেখানে কাছারি বাড়িতে ডাক পড়েছে কার? মাসি পিসির। এত রাতে কে বলছে এটা? মাসি বলছে। পিসি বলছে মরণ নেই। অর্থাৎ এত রাতে আমরা এই কাছারি বাড়িতে যাব? কাছারি বাড়িতে এত রাতে ডাকতে পারে? কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে হবে, যেতে একবার হবে গো দিদি ঠাকুররা, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। অর্থাৎ তারাকে বাই ফোর্স নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কথাবার্তা দিয়ে তারাকে হুমকি ভয় দেখানোর চেষ্টা চলছে, এবং বলছে যে যদি তারা সাধারণভাবে না আসে তাহলে কি করতে হবে? তারাকে বেঁধে নিয়ে আসতে হবে, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। এই হুকুমটা দিয়েছে কারা? কাছারি বাড়ি থেকে। অর্থাৎ মাসি পিসি অন্যায় করছে, যোগু হয়তোবা সেখানে নালিশ করেছে, এই যে কৈলাস যেটা বলেছিল সেই কথা সূত্র ধরে, সেই অনুযায়ী কেন মেয়েকে পাঠাচ্ছে না, এই সমস্ত বিষয়ে মাসি পিসির কাছ থেকে বা মাসি পিসিকে জোর করে মাসি পিসির কাছ থেকে আল্লাদিকে নিয়ে যাবে, যে কোনো উদ্দেশ্যেই হোক মাসি পিসিকে সেখানে ডেকে পাঠিয়েছে। তো যদি তারা সাধারণভাবে সাধারণ কথায় না আসে তাহলে বেঁধে নিয়ে যাওয়ার হুকুমের কথা বলা হয়েছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে তারা দেখতে পায় যে আরো কয়েকজন ঘুপটি মেরে আছে। সেখানে কে কে আছে? বলছে যে গুন্ডা, সাধুবদ্ধ, ওসমানরা, এই পাড়ার যারা গুন্ডা বদমাইশ তারাই সেখানে আছে। তারা একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, সেই উদ্দেশ্যটাও মোটামুটি ভাবে পরিষ্কার, যে যদি মাসি পিসি ওখানে যায় তাহলে আল্লাদিকে তারা কি করবে? এখান থেকে তুলে নিয়ে যাবে। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে আমি যাই বলো। কর্তা ডেকেছেন দুজনকে। মাসি পিসি দুজনে আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই। অর্থাৎ তারা কিছু পরামর্শ করবে, এজন্য কি করে? বাড়ির ভেতরে যায়। পিসি বলে হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না। অর্থাৎ দুইজন দুইটা কাজের অজুহাতে তারা কি করে? বাড়ির ভিতরে যায়। তারা যখন ফিরে আসে, মাসির হাতে ছিল বঁটি আর পিসের হাতে ছিল মস্ত একটা কাটারি। তাহলে এখান থেকে দুইটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাসির হাতে কি ছিল? তাহলে বঁটি ছিল, আর পিসির হাতে ছিল একটা কাটারি। কাটারি হচ্ছে কি? কাটার যন্ত্র, যেটা দিয়ে কাটা হয় সেটাকে বলা হয় কাটারি। সেটা ছিল কি? রামদার মতো এবং খুব বড় একটা কাটারি। মাসি বলে কানাই কর্তাকে বলো মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। অর্থাৎ রাতের বেলায় মেয়েদের কারো বাড়ি যাওয়া, চলাচল করা তখনকার সময়ে বা সামাজিকতায় খুব সভ্য কাজ ছিল না। তো যদি যাই নানান কথা উঠবে, নানান কথা হবে। তো সেই কথাটাই বলছে যে মেয়ে নোক, নোক লোক শব্দের আঞ্চলিক রূপ হচ্ছে নোক। বলছে যে এত যদি যাই, এটা আমার লজ্জা লাগছে, খারাপ লাগছে, গাঁয়ের মানুষ, গ্রামের মানুষ সবাই কি মনে করবে, তো বরং কাল সকালে যাব। পিসি বলে এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? বলছে
যে মেয়েরা কি এত রাতে ডাকবে কেন? যারা ভদ্র মানুষ, যারা গ্রামের উচ্চ পদস্থ, তারা কেন এত রাতে এরকম মেয়েদেরকে ডাকবে? কানাই ফুঁসে উঠে, না যদি যাও ঠাকুরুনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। তো সেই কথাটাই আবার রিপিট করলো। তো যখন এই কথা বলে তখন মাসি দাঁতে দাঁত কামড়ে বলে বটে দিয়ে সে তার বঁটিটা কি করে বের করে বলে যে যদি একটু এগিয়ে আসো তাহলে এক কোপে একদম গলা ফাঁক করে দেব, অর্থাৎ একদম কেটে ফেলবো। পিসি বলে আয়না বজ্জাত হারামজাদারা, কাটারির কোপে গলা কাটি দুই একটার। অর্থাৎ দুইজন প্রস্তুত হয়ে এসেছে, কাটারি এবং বঁটি উঁচিয়ে তারা এইভাবে আক্রমণ করে বসছে। তো এরা যেহেতু পুরুষ মানুষ, কানাইরা, তারা কি করেছে, দুপায়ে এগিয়ে গেছে। তারপরে দেখছে যে মাসি পিসি কোনো ভয় পাচ্ছে না, তখন তারা কি করেছে, ভ্যাবাচাকা খেয়ে পিছিয়ে গেছে এবং সেখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে। তো যাই হোক, মাসি বলছে শোনো কানাই, এটা এর কি নয়, এর কি হচ্ছে কি আঞ্চলিক রূপ। ইয়ার কি শব্দটা থেকে এসেছে, ইয়ার কি বিদেশি শব্দ, এর কি শব্দটা এসেছে। বলছে যে আমরা দুইজন মেয়ে মানুষ, আমরা তোমাদের সাথে পারবো না জানি, কিন্তু আমাদের হাতে যেহেতু এই বটি আছে, কাটারি আছে, আমরা কি করব, তোমাদের দু একটাকে জখম করতে পারবো। পিসি বলে মোরা নয় মরবো। বলছে হয় আমরা মারা যাব, আর না হয় তোমাদেরকে আমরা মারবো। তারপরে হঠাৎ করে তারা কোনো কিছু পরামর্শ না করে তারা কি করে, হঠাৎ করে ডাক চিৎকার করে, বিভিন্ন জনের নাম ধরে ধরে ডাকে, বলে ও বাবা ঠাকুর, ও ঘষ মশাই, জনার্দন, কানুর মা, বিপিন, বংশী। যখন এরকম করে ডাকাডাকি শুরু করে তখন কানাই কি করে, তার দলবল নিয়ে অদৃশ্য হয়ে যায় এবং পাড়ার লোকজনও কি করে, বের হয়ে আসে। তো যাই হোক, এই ঘটনায় মাসি পিসি বল পায়, তাদের হাঁক ডাকে এত মানুষ বের হয়ে আসবে এটা তারা ধারণা করেনি। তো যাই হোক, সবাই এসে এই গোকুল এবং দারোগা বাবুর চরম তাদের উপর রাগ দেখাচ্ছে। তো যাই হোক, গ্রামের মানুষের এইরকম সহযোগিতায় তারা বেঁচে থাকার জন্য বুকে নতুন করে বল পায়। তো শেষ পর্যন্ত তারা জানে যে গ্রামে এরকম একবার একটা ঘটনা ঘটেছিল। তাতে হয়েছিল কি, যে একটা মেয়েকে নিয়ে এরকম ঘটনা ঘটেছিল, মেয়েটাকে সরাই দিয়েছিল বলে তারা আগুন ধরিয়ে দিয়েছিল তাদের বাড়িতে। মাসি পিসিও সেই রকম ধারণা করছে যে এই কানাইয়ের দল, এরা এত সহজে ছাড়বে না, এরা ঘরে এসে কি করতে পারে, আগুন দিতে পারে। তাই বলছে সজাগ রইতে হবে রাতটা, অর্থাৎ সজাগ থাকতে হবে যেন তারা কোনোভাবে এসে এই ঘরে আগুন দিতে না পারে। তারা কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। তো যাই হোক, তারা আল্লাদিকে জানতে দেয় না, খুব চুপ করে উঠে তারা কি করে, আল্লাদির বাপের আমলের গরু কে খাওয়ানোর জন্য যে গামলাটা ছিল, গরু নাই, গামলাটা আছে, তাতে পানি ধরে রাখে, ডোবা থেকে পানি নিয়ে আসে, তারপরে কম্বলটাকে সেখানে চুবিয়ে রাখে যেন আগুন দিলে সে আগুনটাতে চাপা দিতে পারে। শেষে বলছে যে বটি আর দাটাকে তারা হাতের কাছে রেখে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। অর্থাৎ যে কোনো ধরনের ঘটনার মুখোমুখি হওয়ার জন্য মাসি পিসি সম্পূর্ণভাবে কি প্রস্তুত। অর্থাৎ যদি কানাইরা আসে এই রাতের বেলা, তাহলে তারা যেইভাবেই আসুক, যে উদ্দেশ্যেই আসুক, মাসি পিসি কি করবে, সেটা সামাল দিবে এবং সেটা সামাল দেওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া লাগে সেই প্রস্তুতি নিয়েই রেডি আছে তারা। এই প্রস্তুতিটাকেই বলা হচ্ছে যুদ্ধের আয়োজন। অর্থাৎ যে কোনো ধরনের বিপদ আসতে পারে, যেগুলো সম্ভাব্য বিপদ সবগুলোকেই মাসি পিসি এখানে আইডেন্টিটি করে সেগুলো মোকাবেলা করার জন্য নানান প্রস্তুতি নেয়। এই প্রস্তুতিটাকেই বলা হচ্ছে যুদ্ধের আয়োজন। তো ঠিক আছে, আমরা মাসি পিসি গল্পের এখানে মানে শেষ হচ্ছে, সংক্ষেপিত আকারে বলা হচ্ছে যে গল্পটা এখানে শেষ হয়েছে। পুরো গল্প জুড়ে আমরা মাসি পিসির সংগ্রামী জীবন, তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য এবং তাদের ভেতরের শক্তি এবং সাহস, এগুলো দেখেছি। তো এরকম মানুষ যুগযুগে সমাজে দেখা যায়, এদের মাধ্যম দিয়েই সমাজের যে এগিয়ে যাওয়া, পথ চলা বা সংগ্রামী জীবন, সেই জীবনের পরিচয় পাওয়া যায়। তো ঠিক আছে শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।